৯ দিন পর জাংকুকের জ্ঞান ফিরল। ডক্টর জানিয়েছে ও এখন শঙ্কামুক্ত। ওকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। খবরটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই 2 রাকাত নফল নামাজ আদায় করে জাংকুক আর তেয়ের জন্য দোয়া করলো। জাংকুকের সুস্থ হওয়ার খবর শুনে তে ওর সাথে দেখা করার জন্য বায়না ধরেছে। জিন হাসি মুখে তেকে জাংকুকের কাছে নিয়ে গেল। কেবিনে ঢুকে জাংকুককে দেখে ফুপিয়ে কেঁদে উঠল তে। এখনো তার মুখে অক্সিজেন মাস্ক রয়েছে, হাতে স্যালাইন দেয়া, চোখ বন্ধ করে আছে, বোধহয় ঘুমোচ্ছে। তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। দূর থেকে বোঝাই যাচ্ছে ক্লান্তিতে ভরপুর তার শরীরটা। জিন একটা চেয়ার টেনে বেডের পাশে তেকে বসিয়ে দিল। ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন, এরপর কেবিন থেকে বেরিয়ে গেলেন। জাংকুকের সেলাইন দেয়া হাতে আলতোভাবে হাত রাখল তে। উপর হয়ে নিজের গালে জাংকুকের হাতের ছোঁয়া নিল। তারপরে চুমু দিল জাংকুকের রুগ্ন হাতে। কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল জাংকুকের হাতে। আধা ঘুমে থাকা জাংকুক বুঝতে পারছে কেউ ওর পাশে এসে বসেছে, হয়তোবা কাঁদছে, কিন্তু চোখ খোলার মতো অবশিষ্ট শক্তি ওর শরীরে নেই। জানতে ইচ্ছে করছে মানুষটা কে, কিন্তু শরীরের সাথে পেরে উঠছে না ও। অথচ সেই মানুষটার ছোঁয়া ক্রমশ ওর চোখে কপালে অনুভব করছে। এ ছোঁয়া তার বড্ড চেনা। জাংকুক মানুষটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। এদিকে ওর কপাল ভিজে যাচ্ছে পানিতে। আচমকাই চোখ খুলল জাংকুক। অনেক চেষ্টার পর চোখ খুলতে পেরেছে ও। শরীরের ক্লান্তিকে পরাজয় করে কৌতূহলের জয় হলো। অতি পরিচিত মুখখানা দেখে জাংকুকের হৃদয় ছলকে উঠল। কতদিন পরে এই মুখখানা দেখছে সে। শ্যামলা মুখখানায় আগের সেই লাবণ্য আর নেই। সেখানে ঠাঁই পেয়েছে ভয়, দুঃখ আর হতাশা। চোখ দুটো ফোলা ফোলা, বোধহয় কেঁদেছে খুব। বোকা পাখি। অনেক কষ্টে এতটুকুই বলতে পেরেছে জাংকুক, যেন বহু দূর থেকে কেউ তেকে ডাকলো। তের বুক ধরফরিয়ে উঠল। ওর ব্যাকুল চোখ দুটো তাকালো জাংকুকের দিকে। মানুষটা ঢুলো ঢুলো চোখে ওর দিকে তাকিয়ে আছে। জাংকুকের মুখে বোকা পাখি ডাকটা শুনে তে হু হু করে কেঁদে উঠল। এত কষ্ট কেন দেন আমাকে? কেন বোঝেন না? আপনাকে ছাড়া আমি শূন্য। জাংকুক কিছু না বলে হাতের ইশারায় তেকে ওর বুকে মাথা রাখতে বলল। তে জাংকুকের ইশারা পাওয়া মাত্রই ওর বুকে মাথা রাখলো। উত্তেজনার বশে ও ভুলেই গেছে যেখানে ও মাথা রেখেছে তার ঠিক নিচে একটা বড় ক্ষত পীড়া দিচ্ছে জাংকুককে। একটু জোরেই তের মাথায় স্পর্শ করলো জাংকুকের বুকে। সাথে সাথেই চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়লো পুরো শরীরে। ব্যথায় নীলবর্ণ ধারণ করেছে জাংকুকের ফর্সা মুখখানি। অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল। এক হাতে জড়িয়ে ধরল তার বোকা পাখিকে। এই সুখের কাছে ব্যথার কোনো স্থান নেই। প্রায় 1 মাস ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে আজ বাসায় ফিরবে জাংকুক। এই 1 মাস জিন, তে, লিসা ঢাকায় আছে। তারা কেউ এক মুহূর্তের জন্য জাংকুককে কাছছাড়া করেনি। বেগম আইয়ুকে নিয়ে চিটাগং ফিরে গিয়েছিল, কিন্তু প্রতি সপ্তাহে ও ঢাকা এসেছে। সাথে আইয়ুকেও নিয়ে এসেছে। আইয়ুর ইচ্ছা সেও তেদের সাথে যাবে, কিন্তু বেগম রাজি হচ্ছে না। অবশ্য হাল ছাড়বার পাত্রী আইয়ু নয়। সে নানানভাবে বেগমকে বোঝাচ্ছে, বেগমের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে, কিন্তু বেগম ওর কথা শুনেও না শোনার ভান করে আছে। ও স্বামী, শুনছেন? কিছু তো বলুন। গতকাল পর্যন্ত আমি জেনে এসেছি আপনার কানের কোনো সমস্যা নেই, কিন্তু আজকে কি এমন ঘটলো যে বয়রার ভূমিকা পালন করছেন? ও জামাই, কথা কন। আইয়ুর কথা শুনে হাসি পাচ্ছে বেগমের। যতই ও মনে করে মেয়েটাকে মাঝে মধ্যে ধমক দেবে, কিন্তু ওর কথা শোনার পর সেটা আর হয়ে ওঠে না। আমার কান ঠিকই আছে, সমস্যা তোমার গলায়। কারণে অকারণে ভাঙা টেপ রেকর্ডারের মতো বাজতে থাকে। তাও তো ফ্রিতে একটা টেপ রেকর্ডার পেয়েছেন। এমন সৌভাগ্য কয়জন আর হয়? যখনই মন চাইবে তখনই শুধু রেকর্ড বাজাতে বলবেন, ব্যাস শুরু হয়ে যাবে। বেগমের রাগকে মোটেও পাত্তা দিল না আয়ু। মাপ চাই, এমন রেকর্ডার সময়ে অসময়ে না বাজলেই ভালো হয়। এটা শরীরের জন্য ক্ষতিকর।
ভুল বললেন মন্টুর বাপ। আজকে আপনার এই রেকর্ডে একটা অসহ্য লাগতেই পারে, কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনি এটা শোনার জন্য অস্থির হয়ে যাবেন। আপনার শারীরিক মানসিক দুটোরই প্রশান্তির জন্য এই টেপ রেকর্ডারের ভীষণ প্রয়োজন পড়বে। ও ধলা মির্জা, আমি যাই না ফুপুর সাথে। এক কথার মাঝে আরেক কথা বলায় প্রথমে ভ্যাবাচ্যাকা খায় বেগম, কিন্তু পরে যখন বুঝতে পারলো তখন কপাল চাপড়ালো। তুমি এসব কি নামে ডাকছো? মন্টুর বাপকে? আর ধলা মির্জাই বা কে? হ্যাঁ, মন্টুর বাপ আপনি, মানে মন্টু আপনার আর আমার প্রথম সন্তান, আমার নারী ছেঁড়া আদরের ধন। ধলা মির্জা স্বয়ং আপনি। আমার মন্টু, কমলা, পচা, শুটকি, জরিনা, আব্বাসের বাপ। অবশ্য আপনি চাইলে পুটি, টেপা, ফটিক এরাও আসবে। সিদ্ধান্ত আপনার, ওদেরকে দুনিয়ায় ল্যান্ড করানোর দায়িত্ব আমার। বগুমকে বাম চোখ মেরে বলল আইয়ু। ও চোখে মুখে খুশির ঝলক, ঠোঁটে দুষ্টুমির হাসি। আইয়ুর দিকে তাকিয়ে চোখ মুখ লাল হয়ে যায় বেগমের। মেয়েটা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছে, কিন্তু ওকে নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুতেই। বেগম চারপাশে তাকিয়ে দেখলো কেউ আইয়ুর কথা শুনছে কিনা। যখন দেখলো ওদের দিকে কেউ তাকিয়ে নেই, তখন স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। তুমি আমার সঙ্গে চিটাগং যাবে, দ্যাটস ইট। তৈরি হয়ে নাও। ও আব্বাসের বাপ, যাই না। কতদিন গ্রামে যাইনি, বাবাকে দেখিনি, শাশুড়ি আম্মাকেও দেখিনি। প্রমিস করছি আমি 7 দিনের বেশি সেখানে থাকবো না। তুমি কোথাও যাচ্ছ না, আমার সাথে চিটাগং যাবে। আমি আগামী 2-3 মাস কোনো ছুটি পাবো না। তোমাকে গ্রাম থেকে নিয়ে আসবে কে? 2 মাস পর তোমাকে নিয়ে বাড়িতে যাব। আমার কাছে একটা সলিউশন আছে। আমি ফুপুর সাথে নাটোর পর্যন্ত যাব, আর ভাইয়ার বাসায় গেলে বাবা অবশ্যই ভাইয়াকে দেখতে আসবে। তখন আমি বাবার সাথে বাড়িতে যাব। সেখানে কয়েকদিন কাটিয়ে পৃথা প্রিয়াসকে নিয়ে চিটাগং যাব। এই সুযোগে ওরাও চিটাগং ঘুরতে পারবে, আর আপনাকেও কষ্ট করে বাড়িতে যেতে হবে না। আইয়ুর সলিউশন শুনে বেগম হাঁ করে তাকিয়ে আছে। বেগম লক্ষ্য করলো আয়ু আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মেয়েটার হাসি হাসি মুখখানায় শরতের মেঘ দেখতে চায় না বেগম। বাধ্য হয়ে ওকে রাজি হতেই হলো। ওকে, তুমি গ্রামে যাবে, কিন্তু সেখানে গিয়ে 4 দিনের বেশি থাকতে পারবে না। ছোট মার সাথে কোনো রকম বাদদণ্ডায় জড়াবে না, মনে থাকবে? শুনলাম, কিন্তু কতক্ষণ মনে থাকবে সেটা বলতে পারছি না। অবশ্য মনে থাকাটা শাশুড়ি আম্মার ওপর কিছুটা নির্ভর করছে। আমি মানুষের পাওনা সাথে সাথে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। পাওনা বাকি রাখাটা আমার কাছে ছোট লোকই মনে হয়। তার মানে তুমি ছোট মার সাথে ঝগড়া করবে, তাহলে তোমার বাড়িতে যাওয়া হবে না। এই, একটু আগে আমাকে যেতে দিতে রাজি হয়েছেন, আমি সেটাই মানব। আর ভদ্রলোকের এক জবাব, এটাও জানেন না, অথচ নিজেকে ভদ্রলোক দাবি করেন। দেখো আইয়ু, আমি চাই না গ্রামের মানুষজনের মনে তোমার সম্পর্কে খারাপ ধারণা জন্মাক। এরা বেশিরভাগই পরচর্চায় পারদর্শী হয়, সেটা কি তুমি জানো? যে যা খুশি বলুক, আমি শুধু আমার পুটির বাপের অধিকারের জন্য লড়ছি, এটাই আমি মনে করি। যতদিন আপনার অধিকার আদায় করতে পারবো না, ততদিন প্রতিবাদ চলবেই। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? এই কথা বাদে অন্য সব কথা শুনবো, কিন্তু আপনি শুধু এই একটা কথা নিয়ে ঘ্যান ঘ্যান করেন। অন্য কিছুও তো বলতে পারেন, আমি শোনার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করি। তুমি যে বাড়িতে যাবে, সেখানে তোমার জামা কাপড় আছে? সাথে করে নিয়ে এসেছো কিছু? চিন্তা নট জামাই, 7 দিনের কাপড় নিয়েই বাসা থেকে বের হয়েছি। আমি আবার এসব বিষয়ে পারদর্শী কিনা। তার মানে তুমি আগে থেকেই প্ল্যান করেছিলে, আর আমি কিচ্ছু বুঝতে পারিনি। তুমি যে বুদ্ধিমতী এটা স্বীকার করতেই হবে। এত বুদ্ধি থেকে কাজের কাজ কি হলো বলুন তো? আপনিই তো আমাকে দূরে সরিয়ে রেখেছেন। বুদ্ধি দিয়ে বোধহয় কারোর মন জয় করা যায় না, বুদ্ধি শুধু পড়াশোনায় খরচ করতে হয়। ওরা বোধহয় তৈরি হয়ে গেছে, যাও তুমিও তৈরি হয়ে নাও। বেগম পালিয়ে বাঁচল। আইয়ুর কথার পিঠে উত্তর দেওয়ার মতো কোনো কথা ওর জানা নেই। বেগমকে পালাতে দেখে হাসলো আইয়ু, বিড়বিড় করেই বলল, পালিয়ে আর যাবেন কোথায়? সেই তো আমার কাছেই ফিরে আসতে হবে। আপনি যত পালাবেন, আমি আপনাকে তত আঁকড়ে ধরবো। আমার ভালোবাসার জালে আপনি বাজেভাবে জড়িয়ে গেছেন মহাশয়। চাইলেও জাল কেটে বেরোতে পারবেন না। যতই ছাড়াতে যাবেন, আমার ভালোবাসার জাল আপনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে।
টাইম স্কিপ। আব্বু, আম্মু, আমি সিদ্ধান্ত নিয়েছি লিসার বিয়ে দেব। তুমি সুহর বাবা মার সাথে কথা বলো। তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ বেটা? মিস্টার নামজুন উদ্গ্রীব হয়ে জানতে চাইল। ঠিক ভয় নয় আব্বু, আমি লিসার নিরাপত্তা নিয়ে চিন্তিত। বিয়ের পর শুভ ওকে নিয়ে ইংল্যান্ড চলে গেলে আমি একটু স্বস্তি পাবো। কাউকেই আর এখন বিশ্বাস করতে পারছি না জানো আব্বু। একবার ভাগ্য আমার সাথ দিয়েছে বলে বারবার থাকবে এমনটা তো নয়। তোমরা দুই একদিনের মধ্যেই আঙ্কেল আন্টির সাথে কথা বলো, আমি দেরি করতে চাই না। তুমি কি আবারও রাজনীতিতে জড়াবে বেটা? ফিরে এসো। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? একবারও কি তুমি বৌমার কথা চিন্তা করেছো? তোমার অনাগত সন্তানের কথা চিন্তা করেছো? তোমার অবর্তমানে তাদের কি হবে সেটা কি একবারও ভেবেছো? মেয়েটা তোমাকে বড্ড ভালোবাসে, ছেড়ে দাও না এইসব। আমি সবকিছুই ভেবেছি আম্মু। রাজনীতি থেকে আমি বেরিয়ে আসব, তার আগে বাবার এবং আমার উপর গুলি চালিয়েছে কে তাকে খুঁজে বের করব। আমি এর শেষ দেখতে চাই। আড়াল থেকে কে খেলছে তাকে দেখতে চাই। আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তা দিতে চাই। জিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। তিনি বুঝতে পারছে জাঙ্কুক এবার সহজে থামবে না, আর তাকে থামানোর মতো কেউ নেইও। টাইম স্কিপ। শাশুড়ি আম্মা, কেমন আছেন? কতদিন আপনাকে দেখিনি। বাড়িতে ঢুকেই আইয়ু দেখলো রিনা আক্তার উঠানে বসে পৃথার চুলে তেল দিয়ে দিচ্ছে আর কয়েকজন প্রতিবেশী মহিলার সাথে গল্প করছে। ও দৌড়ে রিনার কাছে গিয়ে তাকে চমকে দিয়েছে। আইয়ুকে দেখে রিনা আক্তার কপাল কুঁচকে তাকায়। স্পষ্ট বোঝা যাচ্ছে আইয়ুকে দেখে সে বিরক্ত হয়েছে। সে আইয়ুর প্রশ্নের কোনো উত্তর দিল না। আইয়ু বেশ বুঝতে পারছে ওকে দেখে রিনা আক্তার খুশি হয়নি। হয়তো এই সময় আইয়ুকে এই বাড়িতে আশাও করেনি। কিন্তু পৃথা আইয়ুকে দেখে বেশ খুশি হয়েছে। ও তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে আইয়ুকে জড়িয়ে ধরলো। আইয়ুও পৃথার সাথে অনেকক্ষণ কথা বলল, তারপরে তাকালো রিনা আক্তারের দিকে। আমাকে দেখে বিরক্ত হলেন বুঝি শাশুড়ি আম্মা? এভাবে নিজের ক্ষতি করবেন না। অকারণে অন্যের ওপর বিরক্ত হওয়া খারাপ লক্ষণ। এতে হার্টের ওপর বাজে প্রভাব পড়ে। হুটহাট স্ট্রোকও হতে পারে, আবার চোখেরও ক্ষতি হয় ব্যাপক। সব রাগ বিরক্তি ঝেড়ে ফেলে এবার একটু হাসুন দেখি। আইয়ু ভুলভাল জ্ঞান দিয়ে দিল রিনা আক্তারকে। তোমারে কেডাই কইছে আমি রাগ হইছি? হুদাই হকগলের সামনে আমারে অপমান করা শান্তি লাগে তোমার? আমি রাগ হমু কেন? আমি তোমারে দেখা অবাক হইছি। বাড়িতে আইবা সেই খবর তো একবার দিবার পারতা। তোমার জন্য রাইন্ধা রাখতাম। তুমি তো আবার নবাবের ঝি। জ্যানত্যান খাওন তোমার গলা দিয়া নামে না। এখন আমারে আবার রান্ধন লাগবো। শাশুড়ি আম্মা, প্যারা নিয়েন না, চিল মুডে থাকেন। আমি আপনাদের জন্য বিফ বিরিয়ানি, রোস্ট, নান নিয়ে এসেছি। আপনার যেটা মন চাই সেটাই খাবেন। আজ থেকে আপনার ছুটি। আমি যে কয়দিন এখানে থাকবো সে কয়দিন রেস্ট নেবেন। এই কয়দিন রান্নাঘর টোটালি আমার। আপনার বড় ছেলের বউ তার শাশুড়ি আম্মার জন্য এটুকু তো করতেই পারে। রিনা আক্তার আইয়ুর কথা শুনে রাগে ফুঁসছে। নিজের রাজত্বে আইয়ুর বিচরণ সে কিছুতেই সহ্য করতে পারে না। অন্যদিকে সুগা বাবা, তুমি তাড়াতাড়ি বাসায় আইসা পড়ো। নতুন বউ মাথা ঘুইরা পইড়া গেছে, এখনো জ্ঞান আসে নাই। জিসু আন্টির কথা শুনে সুগার পায়ের নিচের মাটি নড়ে উঠল। ভয়ে ওর সর্বশরীর কাঁপছে। আপনি ওর পাশেই থাকুন আন্টি, ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করুন। আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। আমার ফ্রেন্ড ডক্টর ওর হসপিটালেই নেওয়ার ব্যবস্থা করছি। তুমি আসবা না বাবা? আমি একা কেমনে কি করবো? আমার যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। ততক্ষণে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। আমি এখান থেকে সোজা হসপিটালে যাব। দাদুকে সাবধানে থাকতে বলে দিন। প্রয়োজনে পাশের ফ্ল্যাটে চাবি দিয়ে যাবেন। আইচ্ছা বাবা, তুমি অ্যাম্বুলেন্স আইতে কও। হসপিটালের করিডোরে অস্থির হয়ে পায়চারি করছে সুগা। জিমিনের এখনো জ্ঞান ফিরেনি। জিমিনের কি হয়েছে দৃষ্টি? হঠাৎ করে ও সেন্সলেস হয়ে গেল কেন? সুগা ডক্টর দৃষ্টির কাছে উদ্গ্রীব হয়ে জানতে চাইল। ডক্টর দৃষ্টি ওর ছোটবেলার বন্ধু। ডক্টর দৃষ্টি মনোযোগ দিয়ে জিমিনের রিপোর্ট দেখছে। ওর ভ্রু কুঁচকে আছে সামান্য। সুগার কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এদিকে সুগা অধৈর্য হয়ে তাকিয়ে আছে ওর দিকে।
তুই কথা বলছিস না কেন? আমার এবারে কিন্তু চিন্তা হচ্ছে। প্লিজ বল না কি হয়েছে জিমিনের। সুগার প্রশ্নে একবার নড়েচড়ে বসলো দৃষ্টি, দীর্ঘশ্বাস ছেড়ল বেশ জোরেই। এরপর মৃদু গলায় বলে, আমি এখন যা যা বলবো তুই মনোযোগ দিয়ে শুনবি, কোনো রিয়াক্ট করবি না, প্রমিস কর। তুই বল না, আমি কোনো রিয়াক্ট করব না, প্রমিস। ছোটবেলায় জিমিনের একটা অপারেশন হয়েছিল, এটা তুই জানিস? হ্যাঁ জানি, ওভারিতে সিস্টের অপারেশন হয়েছিল। এখন সেখান থেকেই সমস্যাটা শুরু, যার দরুন জিমিন কখনোই কনসিভ করতে পারবে না। অন্তত রিপোর্ট সেটা বলছে। নিজের মাথায় বাজ পড়লেও ততটা আঘাত পেত না যতটা আঘাত সুগা দৃষ্টির কথায় পেল। ও নির্বাক হয়ে তাকিয়ে আছে দৃষ্টির দিকে। অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বলল, এ কথা যেন কিছুতেই জিমিন জানতে না পারে। ওকে যে কোনো একটা অসুস্থতার কথা বলবি। কথাটা শুনলে ও ভীষণ কষ্ট পাবে। ওর জীবনটা আঁধারে ছেয়ে যাবে, হয়তো কখনোই স্বাভাবিক হতে পারবে না। ওর আঁধারে ছাওয়া মুখটা আমাকে পোড়াবে ভীষণ। আমার নিজের ভালো থাকার জন্য জিমিনকে ভালো রাখতে চাই আমি। তুই সত্যিই অনন্য রে সুগা। প্রতিটা মেয়ে যেন তোর মতো জীবনসঙ্গী পায়। আমি খুব করে চাইছি এই রিপোর্টটা যেন ভুল হয়। আচ্ছা শোন, তুই চাইলে একবার জিমিনকে নিয়ে দেশের বাইরে যেতে পারিস। সেখানে ওর ট্রিটমেন্ট করিয়ে দেখ। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবে তুইও সন্তানের মুখ দেখতে পাবি। 2 মাস পরে ইন্ডিয়ায় একটা ট্রিপ আছে, জিমিনকে নিয়ে যেতে চাচ্ছিলাম। যদিও ওকে কথাটা বলা হয়নি, এই সুযোগে ওকে বলবো। ভালো সিদ্ধান্ত। এবার বল, জিমিনকে ওর অসুস্থতার ব্যাপারে কি বলবো? মানে ওকে তো কিছু একটা বলতে হবে। তুই ডক্টর, আমি নই। এমন কিছু একটা বলবি যেন ও আগামী 3-4 বছর বেবি নেওয়ার কথা মাথায় না আনে। ওকে দোস্ত, আমি ওকে বলবো ওর ওভারিতে আবারও সিস্ট হয়েছে, সে কারণেই ওর সমস্যা হচ্ছে। আমি কয়েকটা মেডিসিন দেব, ও যেন নিয়ম করে খায়। ওকে। সরি বোকা পাখি, তোমার খেয়াল রাখতে না পারার জন্য। যে সময় তোমার আমাকে প্রয়োজন সে সময় আমি তোমার মুখোপেক্ষী হয়ে রুমে শুয়ে বসে দিন কাটাচ্ছি। তোমাকে টেনশনে রেখেছি, বিরক্ত করছি। জাংকুকদের হাত ধরে ওর নিজের কাছে টেনে নিয়ে কথাগুলো বলল। কে বলল আমি বিরক্ত হচ্ছি? আপনাকে নিয়ে আমার চিন্তা হয় ঠিকই, কিন্তু কখনো বিরক্ত হইনি। আপনি এভাবে আর কখনো বলবেন না। আমরা একে অপরের পরিপূরক। একজনের বিপদে আরেকজন পাশে থাকবো, এটাই তো হওয়ার ছিল। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তারপর আমার খেয়াল রাখবেন। ততদিন আপনার প্রিন্স আর একটু বড় হোক। ভালোবাসি বউ, তোমার মতো করে কেউ আমাকে বোঝে না। অবশ্য আম্মু বোঝে। আমার জীবনে তোমরা দুজন গুরুত্বপূর্ণ নারী, যাদের আমি কখনোই ভালো না বেসে থাকতে পারবো না।